হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা চলতরিৎ চ্যাপ্টারটা কেমন পড়ছো একটু বলো। এর আগে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছি চলতরিৎ চ্যাপ্টারের উপর, যেখানে আমি আধান কয় প্রকার হয়, আধান জিনিসটা কি এবং কুলম্বের সূত্র এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, সেই ভিডিওটি আমি নিচের লিঙ্ক দিয়ে থাকবো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রাখবো। সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্ককে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। তাহলে আজকে আমি চলতরিৎ চ্যাপ্টারের কিছু ছোট ছোট টপিক সেগুলো সম্পর্কে আলোচনা করব, যেগুলো না জানলে আমরা পরের যেগুলো সূত্র আছে বা যা আছে সেগুলো আমরা কিছুই বুঝতে পারবো না, তাই তো? তাহলে চলো আজকের ক্লাসে কি কি পড়বো একটু দেখে নি। প্রথমেই পড়বো হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি চলো জেনে নেওয়া যাক, ছোট্টভাবে একটু জেনে নেওয়া যাক। ধরো কিউ পরিমাণ আধান, এটা আগে কি কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, কিউ পরিমাণ আধান তার চারপাশে এমন একটা অঞ্চল বা ক্ষেত্র তৈরি করে, যেই অঞ্চলের কাছাকাছি বা যে অঞ্চলের ভেতরে অন্য কোনো একটা আধানকে নিয়ে আসতে গেলেই সে একটা বল অনুভব করবে। তাহলে এই আধানটা একটা বল অনুভব করবে, বুঝতে পারলে? তাহলে এই ক্ষেত্রে যত দূর অব্দি বল অনুভব করবে বা যত অঞ্চলটা যত ক্ষেত্র অব্দি বল অনুভব করবে, সেই ক্ষেত্রটাকেই আমরা বলে থাকি তড়িৎ ক্ষেত্র, বুঝতে পারলে? তা আরেকবার বলছি, কোনো আধান, ধরো এই কিউ পরিমাণ আধান তার চারপাশে এমন একটা অঞ্চল তৈরি করবে বা ক্ষেত্র তৈরি করবে, যেই ক্ষেত্রের মধ্যে আমি যদি অন্য একটা কিউ পরিমাণ আধানকে নিয়ে আসতে চাই, তাহলে সে একটা বল অনুভব করবে। এক্ষেত্রে দেখো দুটোই যেহেতু প্লাস, তাহলে এরা সমজাতীয় আধান। তাহলে আমরা জানি যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে, তাই তো? তাহলে যেহেতু এরা সমজাতীয় আধান, তাহলে এক্ষেত্রে কি ধরনের বল অনুভব করবে? বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে এই যতদূর অব্দি এই বিকর্ষণ বলটা সে অনুভব করবে, সেই ক্ষেত্রটাকেই আমরা বলবো তড়িৎ ক্ষেত্র, বুঝতে পারলে? তাহলে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা আরেকবার পড়ে নিই। কোন তড়িৎ আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব অনুভূত হয়, তাকে ওই আধানটির তড়িৎ ক্ষেত্র বলা হয়। তড়িৎ ক্ষেত্রের কোন স্থানে একটি তড়িৎ আধানকে রাখলে সেটি তড়িৎ বল অনুভব করে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি। এবার আমরা জানবো তড়িৎ বিভব। বিভব কি? ধরো সেই কিউ পরিমাণ আধান আছে এবং তার চারপাশে নিশ্চয়ই তড়িৎ ক্ষেত্র থাকবে, তাহলে চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এবার বাইরে থেকে আমি একটা কোনো কিউ পরিমাণ আধান, এবার বাইরে কোথা থেকে? অসীম দূরত্ব থেকে, বুঝতে পারলে? অসীম দূরত্ব জিনিসটা কি? যে কোনো দূরত্ব, ধরো বোর্ডের এই কোণাটাও অসীম দূরত্ব হতে পারে, এই দিকটাও অসীম দূরত্ব হতে পারে, মানে আমরা জানি না যে দূরত্বটা কত দূর, কিন্তু তাহলে আমরা চারপাশে যেখান থেকেই নিয়ে আসি সেটাকে আমরা বলবো অসীম দূরত্ব থেকে কোনো একটা আধানকে আমি এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে প্রবেশ করাতে চাইছি, তাই তো? তাহলে ধরো এখান থেকে আমি এইটা ধরো একটা প্লাস স্মল হাতের কিউ পরিমাণ আধান, একে আমি এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে প্রবেশ করাবো, কিন্তু এই যে বড় হাতের কিউ পরিমাণ আধানটা আছে, সে কি তাকে ওই তার নিজের তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করতে দিবে? তার তো ওটা নিজের এরিয়া, নিশ্চয়ই প্রবেশ করতে দিবে না। তাহলে সে কি করবে? বলবে তুই ঠেলে দিবে বাইরের দিকে, যেহেতু ওরা একই পরিমাণ সমজাতীয় আধান, তাহলে তারা ঠেলে দিবে, বলবে যা তুই এখান থেকে বেরিয়ে যা, তোকে আমি নেবো না। তাহলে কিন্তু আমি তো মানার লোক না, আমি একে জোর করে একটা বল প্রয়োগ করবো এর উপর এবং একে এ বিন্দু পর্যন্ত, এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের এ বিন্দু পর্যন্ত একে নিয়ে আসবো। তাহলে আমি একটা কার্য করছি, বুঝতে পারলে? আমি একটা কার্য করছি, এই কিউ পরিমাণ আধানটাকে আমি এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে একটা কার্য আমাকে করতে হচ্ছে। তাহলে সেই কার্যটাকেই আমরা বলে থাকি বিভব, বুঝতে পারলে? যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমি আরেকবার এটাকে তোমাদেরকে বলছি। ধরো একটা বড় হাতের কিউ পরিমাণ আধান আছে, তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এই যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এবার বাইরে থেকে মানে অসীম দূরত্ব থেকে আমি একটা এই ছোট হাতের কিউ পরিমাণ আধানকে এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে প্রবেশ করাতে চাইছি, কিন্তু সে তো প্রবেশ করতে দিবে না, সে বাধা দিবে। কিন্তু আমি তাও ওকে জোর করে ওর ওপর একটা কার্য করে বা ওর ওপর বল প্রয়োগ করে ওকে ভিতরে প্রবেশ করালাম। এই যে কার্যটা আমি করছি, এই কার্যটাকেই বলবো আমরা বিভব। তাহলে সংজ্ঞা যদি আমি এটাকে সংজ্ঞায়িত করি, তাহলে বলবো অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িৎ আধান, একক ধনাত্মক মানে এই প্লাস কিউটা ধরো +1,
এটাকেই বলছে একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, মানে এই এ বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই বলা হয় তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব কি বুঝতে পারলে আশা করছি। আচ্ছা, এবার দেখো একটা জিনিস, তারা এইগুলো আগে মিটিয়ে দিই, এগুলো না মেটালে তোমরা, এগুলো একটু মিটিয়ে দিই। আচ্ছা, এবার দেখো আমরা বিভব দুই ধরনের বিভব পাই, একটা হচ্ছে উচ্চ বিভব আর একটা হচ্ছে নিম্ন বিভব। উচ্চ বিভব নিম্ন বিভব কিভাবে বুঝবো? যেখানে ধরো বেশি পরিমাণে ধনাত্মক আধান থাকে তাকে আমরা বলে থাকি উচ্চ বিভব, আর যেখানে খুবই কম পরিমাণে ধনাত্মক আধান থাকে, বেশি থাকে হচ্ছে ঋণাত্মক আধান, তাকে আমরা বলবো নিম্ন বিভব। তাহলে চলো একটা চিত্রের মাধ্যমে দেখি। তাহলে এটা ধরো একটা ওই তড়িৎ কোষ বা ব্যাটারি যাই বলো, এর এই দিকে ধরো আছে ইলেকট্রন আর এই দিকে ধরো আছে প্রোটন বা প্লাস আধান। তাহলে আমরা কি জানি, ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস আর প্রোটনের আধান হচ্ছে প্লাস। তাহলে এই ইলেকট্রন গুলো যেদিকে আছে এটাকে আমরা কি বলবো, এদিকে বলবো আমরা নিম্ন বিভব, মানে যেদিকে বেশি পরিমাণে ঋণাত্মক আধান থাকে তাকে আমরা বলে থাকি নিম্ন বিভব, আর যেদিকে থাকে হচ্ছে প্লাস আধান তাকে বলে থাকি উচ্চ বিভব। উচ্চ বিভব বুঝতে পারলে? তাহলে তড়িৎ সব সময় কিন্তু উচ্চ থেকে নিম্নের দিকে প্রবাহিত হয়, কিন্তু ইলেকট্রনের প্রবাহ কোন দিকে ঘটে? ইলেকট্রনের প্রবাহ কিন্তু নিম্ন থেকে উচ্চের দিকে ঘটে, বুঝলে? তাহলে একটা জিনিস মনে রাখবে যে ইলেকট্রনের প্রবাহ ঘটছে নিম্ন থেকে উচ্চের দিকে, কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু তার বিপরীত দিকে ঘটছে, মানে উচ্চ থেকে ইলেকট্রনের প্রবাহ ঘটছে নিম্ন থেকে উচ্চের দিকে, আর তড়িৎ প্রবাহ ঠিক তার বিপরীতে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার উচ্চ আর নিম্ন বিভব। এরপর আমাদেরকে জানতে হবে যে বিভব পার্থক্য জিনিসটা কি, তাই তো? এখানে একটা ছবি আঁকি, তাহলে তোমরা সহজ করে বুঝতে পারবে। আচ্ছা, এটাকে তার আগে আমি একটু মিটিয়ে দিই, তাহলে এটাকে আমি মিটিয়ে দিচ্ছি, এগুলো আর দরকার নেই। আচ্ছা, একটু হালকা কালি নিচ্ছি, হ্যাঁ, ইয়েলো কালার নিলাম। এবার দেখো এই কিউ পরিমাণ আধান আছে, প্লাস কিউ পরিমাণ আধান আছে, ঠিক আছে? এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রটা একটু বড় করে আঁকি, থাম, তড়িৎ ক্ষেত্রটা আমি একটু বড় করে আঁকি। এটা হচ্ছে এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? এবার এর বাইরে অসীম দূরত্বে একটা আধান আছে, ধরো ছোট হাতের কিউ পরিমাণ আধান আছে। এবার এই ছোট হাতের কিউ পরিমাণ আধানটাকে আমি একটা কৃতকার্য করে বা বল প্রয়োগ করে একে এই বিন্দু অবধি নিয়ে এলাম, মানে এ বিন্দু পর্যন্ত নিয়ে এলাম। তাহলে আমাকে একটা কার্য করতে হলো। এবার আমি ধরো এটাকে আরো এই কিউ যে আধানটা আছে তার আরো কাছাকাছি নিয়ে যাব, মানে এটাকে আমি আরো কাছে এই বি বিন্দু পর্যন্ত নিয়ে আসবো, বি বিন্দু পর্যন্ত নিয়ে আসবো। তাহলে এ বিন্দু পর্যন্ত আসতে আমাকে যে পরিমাণ কার্য করতে হয়েছে, বি বিন্দু পর্যন্ত আসতে তাহলে আরো বেশি পরিমাণ কার্য করতে হবে। তাহলে আমি যত দেখো আধানের কাছাকাছি যেতে চেষ্টা করব তত আমাকে কার্যর পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে এখানে একটা প্রশ্ন হয় যে আমি যদি এ থেকে বি বিন্দুর দিকে নিয়ে যেতে চাই, ধরো এটা এ বিন্দু আছে আর এটা আছে তোমার বি বিন্দু আছে, তাহলে আমি যদি ওই আধানটাকে, কিউ আধানটাকে এ থেকে বি এ নিয়ে আসতে চাই, তাহলে আমাকে একটা কার্য করতে হবে। তাহলে এখানে ধরো যে কিউটাকে আমাকে এই তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে আনতে 3 পরিমাণ কার্য করতে হয়েছে, একক টেকক কিছু লিখছি না, আমি ধরছি 3 পরিমাণ আমাকে কার্য করতে হয়েছে। আবার এই কিউ আধানটাকে আমাকে বি বিন্দু পর্যন্ত নিয়ে আসতে 6 পরিমাণ কার্য করতে হয়েছে, তাহলে দেখো বেশি কার্য করতে হয়েছে। তাহলে এ থেকে বি এ সেই আধানটাকে নিয়ে আসতে আমাকে কত পরিমাণ কার্য করতে হবে? বিয়োগ করে দাও, তাহলে তার বিভবের পার্থক্য বেরিয়ে যাবে আমার। এখানে যদি 6 হয় আর এখানে যদি 3 হয়, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত নিয়ে আসতে আমাদেরকে 6 - 3 মানে 3 পরিমাণ কার্য করতে হবে, মানে 3 পরিমাণ এখানে কার্য করতে হবে। তাহলে এটাই হচ্ছে এই এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য। তাহলে চলো বিভব পার্থক্য দেখে নি। দুটি সমজাতীয় বা বিপরীত জাতীয় তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে বিভবের যে পার্থক্য হয় তাকে ওদের বিভব পার্থক্য বা বিভব প্রভেদ বলে থাকি। আর একবার বলছি দেখো,
এই কিউ আধানটা আছে, কিউ আধানটা তার নিজের চারপাশে একটা ক্ষেত্র তৈরি করেছে, বুঝতে পারলে? এবার আমি এই বাইরে থেকে এই কিউ পরিমাণ আধানটাকে এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে নিয়ে আসতে গেলে আমাকে একটা কার্য করতে হবে, কারণ দেখো এই দুটো যেহেতু প্লাস আছে তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, তাই তো? ঠিক আছে, তাহলে আমি এই কিউ আধানটাকে এদিকে নিয়ে আসতে গিয়ে এ বিন্দু পর্যন্ত নিয়ে এসেছি, তাতে আমাকে 3 পরিমাণ কার্য করতে হয়েছে। এবার আমি ওটাকে আধানটার আরো কাছাকাছি জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাকে বি বিন্দু পর্যন্ত নিয়ে যেতে হবে, তাহলে আমি আরো বেশি পরিমাণ আমাকে কার্য করতে হলো, মানে আমাকে 6 পরিমাণ কার্য করতে হলো। এবার আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছে তাই এ এবং বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত হবে, মানে বিভব এ থেকে বি বিন্দু পর্যন্ত নিয়ে যেতে আমাকে কত পরিমাণ কার্য করতে হবে। তাহলে বি বিন্দু থেকে বি বিন্দুতে যদি আসতে 6 পরিমাণ কার্য করতে হয় এবং এ বিন্দুতে আসতে যদি 3 পরিমাণ কার্য করতে হয়, তাহলে আমি বিয়োগ যদি করি তাহলে আমি পেয়ে যাবো যে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে আমাকে 3 পরিমাণ কার্য করতে হবে। এটাই হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে তার বিভবের পার্থক্য, বুঝতে পারলে? এবার এই বিভব পার্থক্য বা তড়িৎ বিভবের একটু ফর্মুলাটা জেনে নাও। তড়িৎ বিভব সমান সমান হচ্ছে কৃতকার্য বাই আধান, মানে কত পরিমাণ আমাকে কার্য করতে হচ্ছে আর আধানের পরিমাণটা কি, মানে একক আধান হতে পারে, একক ধনাত্মক আধান হতে পারে, একক ঋণাত্মক আধান হতে পারে, আর কার্য যেটা হয় সেটা। তাহলে এবার এককটা কি? একক হচ্ছে এই কৃতকার্য, মানে কৃতকার্য হচ্ছে জুল পার হচ্ছে কুলম, জুল পার কুলম। এই জুল পার কুলমটাকেই আমরা বলে থাকি হচ্ছে ভোল্ট, বুঝতে পারলে? ভোল্ট। তাই জন্য ভি দিয়ে আমরা তড়িৎ বিভবকে প্রকাশ করে থাকি। মানে তোমার জুল মানে কি পরিমাণ আমাকে কার্য করতে হচ্ছে, এবং কুলম জুল পার কুলম। তাহলে তড়িৎ বিভবের একক এবং বিভব পার্থক্যের বিভব প্রভেদের একক একই, জুল পার কুলম, বা আমরা তাকে বলে থাকি এসআই একক হচ্ছে ভোল্ট, বুঝতে পারলে? ভোল্ট। আর আর হচ্ছে সিজিএস একক কি? স্ট্যাট ভোল্ট, বুঝতে পারলে? তাহলে বলো তো যে এই হ্যাঁ, জুল পার কুলম মানে ভোল্ট, তাহলে তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট, আর সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। আচ্ছা, এবার আমরা একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় খুব দেয়, এটা তোমরা অবশ্যই পড়ে রেখো, সেটা হচ্ছে পৃথিবীর বিভবের মান শূন্য হয় কেন? দেখো আমি একটু পড়ে বলে দিই, যে একটি বস্তু যদি ধনাত্মক তড়িৎগ্রস্ত বলতে বোঝায় যে বস্তুটির মধ্যে বিভব পৃথিবীর বিভবের তুলনায় বেশি, আর কোনো বস্তু যদি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় তাহলে আমি বলি যে সেই বস্তুটি বিভব পৃথিবীর বিভবের থেকে কম, পৃথিবীর বিভবের তুলনায় কম। তাহলে আমরা পৃথিবীর বিভবকে শূন্য ধরে নিই, এবং যদি সেটা ধনাত্মক হয় তাহলে বলি পৃথিবীর বিভবের থেকে তার বিভব বেশি, এবং যদি ঋণাত্মক হয় তাহলে বলি পৃথিবীর বিভবের থেকে তার বিভবের মান কম। এই উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, অবশ্যই তোমরা এই প্রশ্নটা কিন্তু পড়ে রেখো। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, তড়িৎচালক বল। আচ্ছা, তড়িৎচালক বল জানার আগে আমরা একটা জিনিস দেখে নিই। ধরো এটা একটা তড়িৎ কোষ, এর মধ্যে কি থাকে? দুটো ধাতব দণ্ড থাকে, তাই তো? দুটো ধাতব দণ্ড থাকে। আর কি থাকে? আর থাকে রাসায়নিক দ্রবণ। এখানে কি থাকে? রাসায়নিক দ্রবণ থাকে। এখানে থাকে হচ্ছে রাসায়নিক দ্রবণ। এবার বলো তো যে তড়িৎ কোষের কাজ কি? তড়িৎ কোষের কাজ হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। এবার এই রাসায়নিক শক্তিটা পাচ্ছে কোথা থেকে? আমি কি বললাম যে তড়িৎ কোষের মধ্যে দুটো ধাতব থাকে, ধাতু দুটো কিসের মধ্যে ডোবানো থাকে? রাসায়নিক দ্রবণের মধ্যে ডোবানো থাকে। তাই এটাকে আমরা বলবো রাসায়নিক দ্রবণ। আমি এখানে লিখে দিচ্ছি, রাসায়নিক দ্রবণ। আচ্ছা, রাসায়নিক দ্রবণ। এবার এই রাসায়নিক দ্রবণের মধ্যে কি হয় বলতো? রাসায়নিক বিক্রিয়া ঘটতেই থাকে, মানে রাসায়নিক বিক্রিয়া চলতেই থাকে। এই রাসায়নিক বিক্রিয়া থেকে সেই রাসায়নিক শক্তির যোগানটা ঘটে। এবার দেখো এই রাসায়নিক বিক্রিয়ার ফলে কি হয়, এই যত প্লাস আর মাইনাস আধানগুলো আছে, প্লাস আধানগুলো একদিকে জমা হতে থাকে, আর মাইনাস যে আধানগুলো আছে ঠিক তার বিপরীত, মানে আর একটা যে ধাতু আছে সেখানে জমা হতে থাকে, বুঝলে? তাহলে যেটা বলতে চাইছি, প্লাস আধানগুলো একদিকে জমা হতে থাকে এবং মাইনাস আধানগুলো আর একদিকে জমা হতে থাকে। এবার আমরা যদি এর দুটোর মাঝখানে একটা তার লাগিয়ে এখানে যদি একটা বাল্ব লাগিয়ে দিই, তাহলে কি হবে? এই ইলেকট্রনগুলো সবসময় প্রবণতা থাকে কি, যে প্লাসের দিকে যাওয়ার, তাই তো? মানে প্লাস এবং মাইনাস পরস্পরকে আকর্ষণ করে।
তাহলে মাইনাস গুলো বা ইলেকট্রন গুলো এই তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হতে 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 এই দিকে প্রবেশ করবে, তাই তো? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যদি এই ইলেকট্রন গুলো এই বাল্বের তারের মধ্যে দিয়ে যায়, এবার একবারে গিয়ে যদি এই জায়গায় করে যদি ইলেকট্রন গুলো যদি থেমে যায়, মানে সব ইলেকট্রন গুলো ধরো এদিক থেকে এদিকে চলে এলো, তাহলে কি হবে? এদিকের বিভব শূন্য হয়ে যাবে, আর এদিকের প্লাস এবং মাইনাসের পরিমাণ মানে কতক্ষণ পর্যন্ত ওই ইলেকট্রন গুলো স্থানান্তর হতে থাকবে, যতক্ষণ না ওখানে প্লাস এবং মাইনাস আধান সমান পরিমাণ থাকে, তাহলে ওটা কি হবে? নিস্তড়িত হয়ে যাবে বা হ্যাঁ নিস্তড়িত হয়ে যাবে। তাহলে ওখানে আধানের পরিমাণ শূন্য হয়ে যাবে, এদিকেও আধানের পরিমাণ শূন্য হয়ে গেল, তাই তো? তাহলে কি ঘটবে? তাহলে তখন আর সেই তড়িৎ কোষটা তোর কাজ বন্ধ করে দেবে। কিন্তু কাজ কি বন্ধ করে? আমরা দেখি যে লাইট কিন্তু জ্বলতেই থাকে, তাই তো? এবার লাইট জ্বলতে থাকে কেন দেখে নি। যে এই ইলেকট্রন যেটা আছে, এই ইলেকট্রনটা এই এতদূর পর্যন্ত এলো, এবার এখানে গিয়ে থেমে গেল না, এখানে আসার পর এই যে রাসায়নিক দ্রবণটা আছে, রাসায়নিক দ্রবণটা এই ইলেকট্রনটার ওপর একটা বল প্রয়োগ করে ওকে ঠেলে আবার এইদিকে পাঠিয়ে দিবে। তো ও আবার কি করবে? আবার ওর প্রবণতা অনুযায়ী সে এরকম ভাবে আবার সেই এই প্লাসের দিকে যাওয়ার চেষ্টা করবে। এরকম ভাবে এটা চক্রাকারে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে এবং বাল্বটি জ্বলতেই থাকে। তাহলে এই যে ইলেকট্রনটাকে এই রাসায়নিক দ্রবণটা ঠেলে এদিকে পাঠিয়ে দিচ্ছে, তাহলে একটা বল প্রয়োগ করছে, ঠেলে ওকে ওদিকে পাঠিয়ে দিচ্ছে, একটা বল প্রয়োগ করছে। এই বলটাকেই আমরা বলবো তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এই যে এই বলটাকে আমরা বলবো ইএমএফ, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎচালক বল। তাহলে আরেকবার বলছি, একটা তড়িৎ কোষের মধ্যে কি থাকে? দুটো ধাতব দণ্ড থাকে আর রাসায়নিক দ্রবণ থাকে। রাসায়নিক দ্রবণের মধ্যে রাসায়নিক বিক্রিয়া চলতেই থাকে, তাই সেই রাসায়নিক শক্তি উৎপন্ন হয় সেখান থেকে এবং সেই রাসায়নিক শক্তিটাই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই রাসায়নিক দ্রবণের রাসায়নিক বিক্রিয়ার কারণে কি হয়? প্লাস আধানগুলো একদিকে জমা হতে থাকে, মাইনাস আধানগুলো আরেকদিকে জমা হতে থাকে। এবার মাইনাস আধানগুলো বা ইলেকট্রনগুলো কি করবে? ইলেকট্রনগুলো প্লাসের দিকে যাওয়ার চেষ্টা করবে। দুটোর মধ্যে যদি আমি একটা তার দিয়ে জুড়ে দিই এবং একটা বাল্ব লাগিয়ে দিই, তাহলে ওই মাইনাস ইলেকট্রনের প্রবাহটা এই প্লাসের দিকে যাবে। এবার ইলেকট্রন গুলো গিয়ে থেমে যাবে না, প্লাসের দিকে গিয়ে থেমে যাবে না, মানে কোনোদিন আধান শূন্য হয়ে যাবে না। কি করে? এই রাসায়নিক দ্রবণটা ওই ইলেকট্রনটাকে ঠেলে আবার মাইনাসের দিকে পাঠিয়ে দেয়। এই ঠেলে যে দিচ্ছে, এই ঠেলে দেওয়াটাকেই হচ্ছে আমরা বলবো তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। চলো এবার সংজ্ঞাটা হালকা করে একটু দেখে নিই। কি বলছে সংজ্ঞাতে? যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি অন্য কোনো প্রকার শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি হয়, তাকে বলবো তড়িৎচালক বল। যদি বিভব পার্থক্য, একটা জিনিস মনে রাখবে, যদি বিভব পার্থক্য না থাকে তাহলে তড়িতের প্রবাহ ঘটবে না। পরে সেই ব্যাপারটা আসছি, আগে তড়িৎচালক বলটা জেনে নিই। তড়িৎচালক বলের এসআই একক হচ্ছে বা ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট, মনে রাখবে। এসআই এবং ব্যবহারিক একক হচ্ছে ভোল্ট। এবার তড়িৎচালক বলের তড়িৎচালক বলের উৎস কি? উৎস হচ্ছে ডায়নামো, তাপযুগ্ম তড়িৎ কোষ, আলোক তড়িৎ কোষ। এগুলো তোমাদের পরীক্ষায় কোশ্চেন নাই, এগুলো তোমরা পড়ে নিও, বইয়ে আছে এগুলো সব। আচ্ছা, এবার আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে তড়িতের প্রবাহ। আমি কি বলেছিলাম? একটা এই ছবিটাই লক্ষ্য করো, এদিকে দাঁড়াও, এটা মিটিয়ে দিই, এটা মিটিয়ে দিই। আচ্ছা, এবার আমরা একটা জিনিস কি পড়েছিলাম, যে এটা হচ্ছে একটা ধরো তড়িৎ কোষ, এর এই দিকে ধরো কি আছে? ইলেকট্রন আছে, একটু অ্যাডজাস্ট করে না, এদিকে প্লাস আছে, প্লাস আধান আছে, এদিকে মাইনাস আধান আছে, এদিকে প্লাস আধান আছে। এবার এখানে ধরো এই ইলেকট্রন গুলো কি করবে? ইলেকট্রন গুলো এদিক থেকে সবসময় প্লাসের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? প্লাসের দিকে যাওয়ার চেষ্টা করবে, মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাওয়ার চেষ্টা করবে। মানে ইলেকট্রনের প্রবাহ যদি এদিক থেকে নিম্ন থেকে উচ্চের দিকে হয়, তাহলে তড়িতের প্রবাহ সবসময় উচ্চ থেকে নিম্নের দিকে ঘটবে। তাহলে এটা মনে রাখবে যে তড়িৎ প্রবাহ ঘটে ইলেকট্রনের প্রবাহর বিপরীতে। এবার দেখে নিই তড়িৎ প্রবাহ কাকে বলে। তড়িৎচালক বলের প্রভাবে কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের নিরবিচ্ছিন্ন প্রবাহই হলো তড়িৎ প্রবাহ। এবার ধরো আরেকটু সহজ করে তোমাদেরকে বলি যে তড়িৎ প্রবাহ মাত্রা জিনিসটা কি। তড়িৎ প্রবাহ তো জেনে নিলাম যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ ঘটছে। এবার তড়িৎ প্রবাহ মাত্রা ব্যাপারটা কি? ধরো এটা একটা তার, তারের মধ্য দিয়ে কিসের প্রবাহ ঘটে? মূলত আধানের প্রবাহ ঘটে।
এবার এই অংশ থেকে আমি একটা প্রস্থচ্ছেদ কেটে নিলাম, এটা ধরো এই অংশটুকু কেটে নিলাম, এই অংশটুকু কেটে আমি এখানে আঁকছি, হ্যাঁ এই অংশটুকুই এখানে আঁকছি। এবার এই অংশটুকুর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে কত কুলম্ব আধান যাচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই, এক কুলম্ব, কত কুলম্ব আধান যাচ্ছে 1 সেকেন্ডে। তার মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার সূত্রটা হচ্ছে I ইজিক্যাল টু কিউ বাই এস। বুঝতে পারলে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার সূত্র। মানে কত কুলম্ব আধান যাচ্ছে 1 সেকেন্ডে। এস না, ওটা টি হবে, দাঁড়াও, এটা হচ্ছে টি হবে, টাইম। মানে এক এক সেকেন্ড হতে পারে, যাই হতে পারে, মানে কত সময়ের মধ্য দিয়ে, আমি এটাকে যদি সেকেন্ড ধরি, মানে কত কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ডটাকে আমরা বলছি অ্যাম্পেয়ার। মানে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পেয়ার। বুঝতে পারলে? এবার চলো সংজ্ঞাটা দেখি, তাহলে বুঝতে পারবে। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, কি বললাম, ওই যে তড়িৎ যে তারটা ছিল, যে তারটার মধ্যে দিয়ে আধানের প্রবাহ ঘটছিল, সেই তার থেকে আমি একটা অংশ কেটে নিলাম, তাহলে সেই অংশটা হচ্ছে প্রস্থচ্ছেদ। সেই অংশের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ধনাত্মক আধান পরিবাহিত হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। এবার এই সূত্রটা দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আধান বাই সময়। আধান মানে হচ্ছে কিউ বাই টি। এই কিউ মানে হচ্ছে কত, কিউ মানে কিউ এর হচ্ছে আধানের একক হচ্ছে তোমার কুলম্ব, আর টি মানে হচ্ছে প্রতি সেকেন্ডে প্রবাহিত হচ্ছে, মানে কুলম্ব পার সেকেন্ড, যেটাকে আমরা বলে থাকি অ্যাম্পেয়ার। কুলম্ব পার সেকেন্ডটাকে আমরা বলে থাকি অ্যাম্পেয়ার। চলো তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক দেখে নিই। তড়িৎ প্রবাহ মাত্রার সিজিএস একক হলো ইএমইউ, আর ব্যবহারিক একক হলো অ্যাম্পেয়ার। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এই তড়িৎ প্রবাহ মাত্রা অবধি রাখলাম। পরের দিন আমরা এর কিছু অঙ্ক দেখব, অঙ্ক কিভাবে করতে হয়, এবং আরো কনসেপ্ট যেগুলো আছে, ওহমের সূত্র, এগুলো সম্পর্কে আলোচনা করব। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, এবং কোনো জিনিস যদি বুঝতে না পারো তাহলে আমি পরের ক্লাসে সেগুলো আবার বুঝিয়ে দিব। একটু কমেন্ট করে জানিও যে কোন কোন জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা বা কোন কোন জায়গায় অসুবিধা হয়েছে। ঠিক আছে, আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং আগের ক্লাসটি যদি না দেখে থাকো আগের ক্লাসটি অবশ্যই দেখো, আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে লিংক দিয়ে রাখবো। তো ধন্যবাদ তোমাদের সকলকে, তোমাদের সবারই মাধ্যমিক পরীক্ষা ভালো হোক এটাই কামনা করি। তো টাটা।